সোনার বেল্টটি সমস্ত যোদ্ধাদের দ্বারা লোভনীয়। আজ খেলার বিভিন্ন স্টাইলের দুজন পুরুষ সম্মান হিসেবে তাদের একটু স্কোর করতে হয়েছিল। আসুন আমরা নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাই। ইউক্রেন থেকে বোহেদান, লাল দলের এই খেলোয়াড় চীন থেকে এসেছেন। রাশিয়ান রুর কিংবদন্তি 63 জন ডিউককে পদোন্নতি দেওয়া হয়েছিল। গোল্ডেন বেল্টের ধারক ঝাং চেনলং। একুশ বছর বয়স, উচ্চতা 168 সেমি, 15টি লড়াই এবং 10টি জয়ের রেকর্ড সহ। আমাদের ইউক্রেন থেকে ক্রীড়াবিদেরা বোহেদান, উচ্চতা 177 সেমি, 26 ম্যাচ, 23 জয়, 84 খো, 63 কেজি সোনার বেল্ট হোল্ডার ঝাং চেনলং। আমাদের ম্যাচের রেফারি ছিলেন পাং হং তাও। হ্যালো দর্শক, এমএ লেজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপকে দেখার জন্য আপনাকে স্বাগতম। এটি 63 কেজি সোনার বেল্টের একটি প্রতিরক্ষা। গোল্ডেন বেল্টের ধারক হলেন রেড ঝাং চেনলং। তার প্রতিপক্ষ ইউক্রেন থেকে এসেছে ল্যানফাং বোহেদান। কোচ ডং ঝাং চেনলং এই খেলোয়াড়। এটি এমন কিছু হওয়া উচিত যার সাথে আপনি খুব পরিচিত। তার ভাই ঝাং চুনিউ ছিলেন তাদের দুজন। সবাই ছোটবেলা থেকেই মুয়ে থাই অনুশীলন করে আসছে। তিনি চীনের মুয়ে থাইয়ের উদীয়মান তারকাও। ঝাং চেনলং সবেমাত্র 18 বছর বয়সে পরিণত হয়েছিলেন। এখন এটি এই 63 কেজি ক্লাস। এমএ কিংবদন্তি গোল্ড বেল্টের ধারক ঝাং চেনলংয়ের দিকে তাকিয়ে তিনি বর্তমানে প্রতিরক্ষামূলক এবং পাল্টা হোল্ডিং। তার প্রতিপক্ষ নীল দল একজন নিয়মিত খেলোয়াড় ছিল। ঝাং চেনলং সবসময় থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছেন, সুতরাং তার কৌশলটি মুয়ে থাইয়ের মতো। ইউক্রেনীয় খেলোয়াড় বোহদানের দিকে নজর দেওয়া যাক। তার বক্সিং থেকে আর্মরেস্ট পর্যন্ত এবং তার ফুটওয়ার্কের দিক থেকে তার কিছু বক্সিং প্রশিক্ষণের দক্ষতাও রয়েছে। ঝাং চেনলং সবেমাত্র একটি ব্যাকআপ পরিকল্পনা তৈরি করেছিলেন। খুব তাড়াতাড়ি কোনো সতর্কবার্তা ছাড়াই আকস্মিক হামলা চলে আসে। আমরা দেখতে পাচ্ছি যে বোহদানের আরও বেশি পদক্ষেপ ফেলতে হবে, তবে এর কার্যকারিতা ঝাং চেনলংয়ের মতো ভালো নয়। ঝাং চেনলং অনেকগুলি স্বতন্ত্র চাল সম্পাদন করেছিলেন। এটা একটা পাল্টা আক্রমণ, একটি ভারী ঘুষি। বোহদান যখন আক্রমণ করেছিলেন তিনি কিছু শরীর কাঁপানোর গতিবিধি করতে থাকেন ঝাং চেনলংয়ের সরলরেখার পাঞ্চিং আক্রমণ এড়াতে। পেছনের পায়ের একটি মাঝখানে সোয়াইপ। আক্রমণাত্মক গতির ক্ষেত্রে বোহদান তখনও আক্রমণ করেছিলেন, একটি ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন। এমন আক্রমণাত্মক কৌশল তারা সবাই কাছাকাছি আসছে। এটি মধ্যম এবং কাছাকাছি পরিসরে কিছু কৌশল খেলতে জড়িত, তাই তিনি বেশিরভাগ সময় কোর্টের কেন্দ্রস্থল দখল করে ব্যয় করেছিলেন। তুলনামূলকভাবে বলতে গেলে ঝাং চেনলং দড়ির কাছাকাছি, তারপরে দূরত্ব তৈরি করতে কিছু এক সরলরেখার গতিবিধি তৈরি করুন, কারণ তার খেলার শৈলী আরও সোজা চালের সাথে জড়িত থাকে এবং তার প্রচুর পায়ের দক্ষতা রয়েছে, তাই তার আক্রমণাত্মক দূরত্ব উপযুক্ত অবস্থানে বাড়ানো দরকার। সুতরাং আমরা দেখতে পাই ঝাং চেনলং ধীরে ধীরে পিছনে টানছে এবং পিছনে টানছে। ঝাং চেনলংয়ের দ্বিতীয় হাতটি সরল রেখা দিয়ে বিতরণ করা হয়েছিল এবং এটা খুব কঠিন। এর শক্তিশালী অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই তাদের শরীরে কোনো আঘাত নেয়নি। মুষ্টি কৌশল। যদিও বোহদানের বক্সিং দক্ষতা রয়েছে, যাই হোক তার ঘুষিগুলি এখনও খুব কমই শরীরে আঘাত করে।
প্রথম রাউন্ড শেষ হয়েছে। প্রথম রাউন্ডে কোনো দলই সত্যই স্বাধীনভাবে খেলার জন্য উন্মুক্ত হয়নি। প্রায়শই তিনি জল পরীক্ষা করছিলেন, একদিকে কিছুটা হলেও তুলনামূলকভাবে ছোট প্রযুক্তিগত আউটপুট। এটি কৌশলগত বোঝাপড়ার প্রক্রিয়া হওয়া উচিত। হ্যাঁ, একটি ব্যাকআপ পরিকল্পনা। এটি স্পষ্টতই বহদানের চলে আঘাত করেছিল, যে অঞ্চলটি বুকের সাথে সংযোগ স্থাপন করে। দ্বিতীয় খেলা শুরু হয়। ঝাং চেংলং সম্পর্কে কি? এখনও কিছু পিছনের লেগ মিডল সুইপ কিক ব্যবহার করা হচ্ছে। বহদানের উপর আক্রমণ শুরু করুন। সামনের সুইপের সাথে একটানা সোজা ঘুষি। এই রাউন্ডটি স্পষ্টতই ঝাং চেংলং ছিল। হামলার গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায়। কিন্তু আক্রমণ পদ্ধতির কি হবে? এটা এখনও একটু সোজা সাপটা। আমরা বহদানের প্রতিটি পদক্ষেপ দেখতে পাই, বিশেষ করে যখন তার লাথি কৌশল শক্তিশালী হয়। এটা তেমন ভারী নয়, তবে আরও সুসংহত আন্দোলন রয়েছে। হ্যাঁ, ঘুষি এবং লাথির এই সংমিশ্রণের জন্য এটি আরও বেশি ব্যবহার করা হবে। ঝাং চেংলংয়ের বেশ কয়েকটি এক ক্লিক হিট রয়েছে, দ্রুত এবং শক্তিশালী। ঝাং চেংলং একজন মুয়ে থাই যোদ্ধা হিসাবে মুষ্টিবদ্ধ কৌশলগুলির আক্রমণের মুখোমুখি হওয়ার সময় তিনি কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ ব্যবহার করতেন, যেমন তার বাহু বাঁকানো এবং কোমর নিচু করা। এমনকি মুয়ে থাই যোদ্ধাদের মধ্যেও এটি বিরল। ঝাং চেংলংয়ের কাঁধের স্ট্র্যাপগুলি দেখুন, যা খুব আকসাক এবং অবস্থানটি বেশ উঁচু। এটা একটা পেটের আঘাত। কেন্দ্রটি ঝাড়ু দিন। ধারাবাহিক ব্যাকহ্যান্ড প্লাস মিডল সুইপ। এদের সম্মিলিত আক্রমণকারী হিসেবে ব্যবহার করা যাবে না। বলা দরকার যে এই মুহূর্তে তারপরে ঝাং চেংলংয়ের মিডরেঞ্জ সুইপ এই দখলে খুব ভালো আক্রমণাত্মক ভূমিকা পালন করেছিল। প্রভাব: এই মুহূর্তে যখন উভয় পক্ষের শারীরিক সুস্থতা কিছুটা হ্রাস পেয়েছে, ঝাং চেংলং প্রতিটি পদক্ষেপ খুব শক্ত ছিল। এতে প্রতিপক্ষের ওপর অনেক চাপ পড়ে। হ্যাঁ, তুলনামূলকভাবে বলতে গেলে ঝাং চেংলংয়ের মতো খেলোয়াড়রা তাদের প্রশিক্ষণের পটভূমি সহ যদি বহদান এই ধরনের অবস্থানগত যুদ্ধে তার সাথে লড়াই করত। আপনি যদি ঘুষি এবং লাথি দিয়ে লড়াই করেন তবে উপরের হাত অর্জন করা কঠিন। হ্যাঁ, ঠিক আছে, আবার পরপর দুটি সোজা ঘুষি। আবার এটি একটি কেন্দ্রীয় সুইপ ছিল। লো সুইপ। মাঝখানে সুইপিং কিক। পিছনের পা দিয়ে ঝাং চেংলংয়ের লাথি। প্রকৃতপক্ষে বহদান তাকে দেওয়া হয়েছিল, এটা তার ওপর অনেক চাপ সৃষ্টি করেছিল। আরেকটি মিডসেকশন সুইপিং কিক। তিনি স্ক্যানের মাঝখানে ঝাড়ু দেওয়ার পরে বহদানের নিম্ন পাল্টা আক্রমণের মুখোমুখি। তার হাঁটু উত্তোলন প্রতিরক্ষা খুব সমযোপযোগী ছিল। ঝাং চেংলং তখনও দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। নিজেকে এমন একটি অবস্থানে টেনে আনুন যেখানে আপনার শক্তিশালী উপস্থিতি রয়েছে। বহদানের সাথে ধারাবাহিক সংমিশ্রণ ঘুষি। তবে সমস্ত আক্রমণ ঝাং চেংলংয়ের প্রতিরক্ষামূলক বাহুতে অবতরণ করেছিল। ঠিক আছে, আরেকটি চাইনিজ স্ক্যান। ঠিক আছে, ম্যাচের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। এই রাউন্ডে উভয় পক্ষই তাদের আক্রমণ এবং প্রতিরক্ষা ফ্রিকোয়েন্সি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তাছাড়া ঝাং চেংলংয়ের মিডরেঞ্জ কিক বহদানের উপর অনেক চাপ সৃষ্টি করেছিল এবং তারা বারবার চিহ্নটি আঘাত করেছিল। এটা বহদানের পাল্টা আক্রমণ। সে তো এটা আঘাত করেছিল। যাই হোক, প্রভাবটি বিশেষ শক্তিশালী নয়।
ঠিক আছে, তৃতীয় খেলাটি উভয় পক্ষের জন্য একটি নির্ণায়ক খেলা। ঠিক আছে, ঝাং চেংলং এখনও বাম কিক দিয়ে সুইপ করে। বোহদান আক্রমণ করার আগে তারা সর্বদা টেস্ট মিট হিসাবে তাদের প্রথম হাত দিয়ে একটি লো সুইপ করত। হ্যাঁ, এটি উপরের এবং নিচে একত্রিত করার বিষয়। এটি তথাকথিত ত্রিমাত্রিক আক্রমণ। বোহদান সামগ্রিক প্রযুক্তিগত শৈলী সম্পর্কে কি? এখনও তার বক্সিং কৌশলগুলিতে তার অপরাধের ফোকাস করছে, এবং দেখুন কিভাবে তার পা ভেসে গেছে। প্রতিবারই আসল প্রচেষ্টা খুব একটা জোরালো ছিল না। ঝাং চেংলং সবেমাত্র ডান হাঁটু দিয়ে পাল্টা আক্রমণ করেছিলেন। প্রতিপক্ষ যখন ঘুষি মারছিল ঠিক তখনই তাদের শরীরে একটি ফাঁক ছিল। আরেকটি মিডসেকশন সুইপিং কিক। আরেকজন বোহদান ঝাং চেংলংকে রক্ষণের জন্য হাঁটু উত্তোলন দিয়ে পাল্টা আক্রমণ করেছিলেন। এর কোনো প্রভাব ছিল না। ঝাং চেংলংয়ের সুইপিং কিকের গুণমান দেখুন। বোহদানের সুইপিং কিকের চেয়ে অনেক উচ্চতর মানের। মাঝখানে সুইপিং কিক। ঝাং চেংলংয়ের সুইপিং কিক দেখুন। এটি অনেকটা এমন একটি পদক্ষেপের মতো ছিল যা একবারে সবকিছু নিতে পারে। আর ঝাড়ু দেওয়ার পর নিজের মাথার প্রতিরক্ষা খুব শক্ত ছিল। এখানে সুইপ এবং লাথি মারার পরে তিনি এটি জানতেন, বোহদান অবশ্যই পতন নেবে। তিনি তৎক্ষণাৎ তার মুষ্টিবদ্ধ কৌশল দিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। এই মুহূর্তে বোহদানও ঝাং চেংলংকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। তাদের দুজন মিড রেঞ্জ বক্সিংয়ে আঘাত করেছিলেন। কিন্তু আমি যখন ভেতরে ঢুকে পড়লাম, ঝাং চেংলং একটি সুইপিং কিক দিয়েছিলেন। সেই মুহূর্তে একটি সুইপিং কিক ব্লকের পরে তার শরীর লড়াই করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পিছু হটে যায়। ঠিক আছে, সামনের এবং পিছনের হাত। আরেকটি মিডসেকশন সুইপিং কিক। তৃতীয় রাউন্ডে আমরা বোহদানকে ঝাং চেংলংকে একটি ঘুষি মারতে দেখেছি। শরীরের অঙ্গগুলিতে কিছু শারীরিক প্রভাব যুক্ত করা হয়েছে। কিছু প্রযুক্তিগত পদক্ষেপে আরও বডি হুক জড়িত। বাম এবং ডান সোজা ঘুষি এবং একটি সুইপিং কিক। কিন্তু এর প্রভাব খুব একটা উল্লেখযোগ্য নয়। এটি স্পষ্ট ছিল যে বোহদান ঝাং চেংলংয়ের বিপক্ষে ম্যাচের মাঝখান থেকে একটি বাম কিক সুইপ করেছিলেন। তবুও আমার কিছুই করার ছিল না। আপনি কেবল এটি শক্ত করতে পারেন। যদিও ঝাং চেংলং ধাপে ধাপে পিছু হটছিল, কিন্তু পশ্চাৎসরণের সময় ধর্মঘটের ওজন বেশি ছিল। একটুও কম নয়। হ্যাঁ, আরেকটি সুইপ কিক। এই মুহূর্তে আমি কল্পনা করি এই দুই বাহু নিয়ে বোহদান, তারা যে চাপ সহ্য করে তা প্রচণ্ড। কারণ আমরা বলতে পারি, আমরা সাইটে লাইভ শুনেছি এমন প্রভাব সহ। ঝাং চেনলংয়ের সুইপিং কিক, এটি বোহদানের বাহুতে আঘাত করার শব্দ। এটা খুব জোরে ছিল। এই মুহূর্তে বোহদান ঝলমল করে এসেছিলেন। ঝাং চেনলংয়ের একটি হাই সুইপ, তারপর শরীরের অঙ্গ নিয়ে এগিয়ে যান। কিছু পাঞ্চিং কৌশল। আবার এটি একটি কেন্দ্রীয় সুইপ ছিল। স্ট্রেইট লাইন ইন্টারসেপশন সুইপিং কিক। এই মুহূর্তে এটি তৃতীয় গেমের নিচের অর্ধেক ছিল, তাই বোহদানের বক্সিং কৌশলের কিছু সংমিশ্রণ। ঝাং চেনলংয়ের প্রতি আমার এখনও কিছুটা আগ্রহ রয়েছে। এরকম কিছুটা চাপ আছে, শারীরিক ধর্মঘট সহ। এই স্ট্রাইকের জন্য উপরের হুকটি চিবুকের সাথে হুক করুন। এটা এখনও বেশ সুস্পষ্ট, তবে ঝাং চেনলংয়ের কাঁধের স্ট্র্যাপটি এখনও বেশ শক্ত। 3টি ঘুষি অবতরণ করাও কঠিন। 3-4টি ঘুষি। অন্য কথায়, তারা লড়াই করতে পারে। তাদের অনেকে বাহুতে আঘাত করেছে। সর্বোচ্চ একটি ঘুষি সম্ভব। তিনি ভেতরে প্রবেশ করার জন্য একটি ফাঁক খুঁজে পেয়েছিলেন। হ্যাঁ, এবং তার বাহু দিয়ে ঝাং চেনলংয়ের বাঁকানো প্রতিরক্ষার মুখোমুখি হওয়া। আমার তো সবসময় কিছু হুক থাকে। যদি সম্ভব হয় তবে তিনি ঝাং চেনলংকে পরাজিত করতে পারেন। হ্যাঁ, এবং প্রায়শই এই সময় এমন হয় যখন দম্পতি একসাথে থাকেন না। যা পরিশোধ করা দরকার তা হল দুটো সুইপিং কিক নেওয়ার পরে, তবেই আপনি খুব কাছ থেকে বক্সিং অনুশীলন করার সুযোগ পেতে পারেন। এরপর কি হবে তার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। এমন একটি ম্যাচ, চূড়ান্ত ফলাফল কি? এখন আমি রেফারির সিদ্ধান্ত ঘোষণা করছি। রেফারি নং 31-29 জিতেছে। রেফারি নং 2 30 থেকে 28 জিতেছিলেন। বিচারক নং 3 30 থেকে 27। চূড়ান্ত ফলাফল, রেড ফ্যাং প্রাধান্য পায়। ঝাং চেনলংকে হাততালি দেওয়া হয়।